নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। তিনি এখনো বেঁচে আছেন। 2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তাকে কে গুম করেছে, কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকার। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্থানীয় উৎসুক জনতার ভিড় এবং যে সুড়ঙ্গটি দেখছেন তারা কিন্তু বলছেন যে এই সুড়ঙ্গটি দিয়ে যাদেরকে বন্দী রাখা হয়েছিল বলা হচ্ছে তারা নাকি এই সুড়ঙ্গটা দিয়ে বের হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, একটি রাজনৈতিক আলোচনা। সম্প্রতি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে জামাতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ দেখাদেখি বন্ধ এবং বাকযুদ্ধে লিপ্ত হয়েছে দুই পক্ষ। সেখানে সরকারের কোনো উপদেষ্টাও অংশ নিয়েছে। কি এর পেছনে কারণ? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর দেশের রাজনীতিতে একটি মেরুকরণ ঘটেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে কার কি অবস্থান সেটি নির্ধারণ করতে যে একটি বিতর্ক বা একটি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে। নিঃসন্দেহে এখনো পর্যন্ত বিএনপির যে অবস্থান, সেই অবস্থান কেউ ভাঙতে পারেনি। এটি 1 নম্বর অবস্থানে আছে। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্বিতীয় অবস্থান কোন রাজনৈতিক দলের, সেটি নিয়ে মূলত যুদ্ধ, সেটি নিয়ে সংঘাত, সেটি নিয়ে প্রতিযোগিতা। এবং প্রতিযোগিতাটা এমনভাবে হয়েছে যে কোনো ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে, কোনো ক্ষেত্রে একেবারে মূল নীতি নিয়ে প্রশ্ন তেমনটাই সামনে চলে এসছে। এবং এই যুদ্ধে মূলত অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। অথচ এনসিপি জামাতের শক্তি নিয়েই কিন্তু কয়েকদিন আগে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সেই নিষিদ্ধের যে সমাবেশ, যে শক্তি প্রদর্শন, সেখানে এককভাবে এনসিপির পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, এটা সবাই জানে। তাদের নেতৃত্বে 1000-1500, এরপরের যে শক্তি সমাবেশ তার মূল শক্তি, সাংগঠনিক শক্তি, কর্মী সমাবেশ, এটি হচ্ছে জামাতের, তারপরে হেফাজত এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের, কিন্তু মূল শক্তি ছিল জামাতের। এখন এই আন্দোলনের ফলে স্বাভাবিকভাবেই প্রকাশ পেল যে না, এনসিপি না, জামাতের আন্দোলন, জামাতের সাংগঠনিক শক্তিটাই প্রধান। তাহলে কি দাঁড়ালো? আওয়ামী লীগ নেই দৃশ্যপটে, সামনে নির্বাচন বা রাজনীতি যাই হোক না কেন, সেকেন্ড পজিশন কার? এনসিপির ধারণা ছিল যে তারা যেহেতু জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং তাদের যে চেতনা, তারুণ্যের যে অংশগ্রহণ বা ছাত্র জনতা, তাদের প্রতি যে পরিমাণ একসময় জড়ো হতো, তার ভিত্তিতে এনসিপি হবে দ্বিতীয় অবস্থানে। এনসিপি নেতারা বলতো যে নির্বাচন হলে তারা হয় জিতবে, না হলে তারা দ্বিতীয় অবস্থানে থাকবে। কিন্তু পরিস্থিতি হলো এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত খুব সহজেই সেকেন্ড পজিশনে চলে আসলো। আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম, তাতে এটা পরিষ্কার যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তো বিচার কার্যক্রম তো 6 মাস, 1 বছর শেষ হবে না, কোনো ক্ষেত্রে 2 বছর বা 3 বছর লাগতে পারে। তার মানে আপাতত আওয়ামী লীগের কোনো বৈধতা বাংলাদেশের মাটিতে নেই এবং আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নেই। তাই যদি হয় তাহলে যে সামনে নির্বাচন, যদি বিএনপি আলাদাভাবে সব নির্বাচন করে এবং বিএনপি বলে যে না, আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করব না, নির্বাচনী সমঝোতা হইতে পারে, তাহলে দ্বিতীয় অবস্থান কার হবে সারা বাংলাদেশে? নিঃসন্দেহে জামাতের। সম্ভবত সেই কারণেই এখন এনসিপি বুঝতে পারছে যে তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আন্দোলন করতে এসে বড় ধরনের তারা ধাক্কা খেয়েছে বা রাজনীতির যেই মঞ্চ থেকে তারা কিছুটা ছিটকে পড়েছে। এই কারণে তারা কয়েকটা ইস্যু সামনে এনেছে, যেমন গোলাম আজমের নামে
মানে স্লোগান দেয়া, জাতীয় সঙ্গীত না গাওয়া, এরকম নানা স্লোগান, জামাতের যে স্লোগান, সেই স্লোগানগুলোকে ধরে তারা বলছে যে এর দায়িত্ব তারা নেবে না। এবং এই বিষয়টি আরো স্পষ্ট করেছে মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা। এখানে একটি আলোচনা এসছে, প্রথম আলো বলেছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কোনটি হবে বিএনপির পর দ্বিতীয় দল। জামাত যেভাবে সংগঠিত হচ্ছে এবং অন্যান্য ইসলামী দলকে নিয়ে জোট তৈরির সম্ভাবনা তৈরি করেছে, তাতে নির্বাচনী রাজনীতিতে এনসিপিকে পেছনে ফেলে দেওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া যেসব জামাতপন্থী বা তাদের সাবেক ছাত্রনেতারা এনসিপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এবং এনসিপিতে যুক্ত থাকার কথা ছিল, তাদের মধ্যে সম্পর্কে ছেদ ঘটেছে এবং তারা নিজেরাই ভিন্ন সংগঠন তৈরি করেছেন। পিনাকি ভট্টাচার্য ইতিমধ্যে বলেছেন যে সম্ভবত এনসিপি ভেঙে যাবে। হাসনাত আবদুল্লাহ এনসিপির সঙ্গে থাকবে না, তার সঙ্গে ৮০ ভাগ থাকবে এবং জামাতের এই বিরোধিতা হাসনাত আবদুল্লাহ তারা এটা পছন্দ করবে না, এই অংশটা। তাহলে কোণঠাসা হয়ে যাবে নাহিদ ইসলাম সহ বাকিরা। এসব কারণে সম্প্রতি এনসিপি পন্থী নেতাদের তীব্র জামাত বিরোধিতা উদ্বুদ্ধ করেছে। তার সঙ্গে যোগ হয়েছে শাহবাগে জামাতপন্থীদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা এবং গোলাম আজমকে নিয়ে বিতর্কিত স্লোগান। এই ঘটনা ছিল সবার জন্য একটি টার্নিং পয়েন্ট বা সন্ধিক্ষণ মুহূর্ত। এই ঘটনার মধ্য দিয়ে ৭১-এর জামাতের ভূমিকার বিষয়টি আবারও আলোচনা সমালোচনার ইস্যু হয়ে উঠল রাজনীতিতে। অভ্যুত্থানপন্থী ছাত্রনেতা বা এনসিপি এই ব্যাপারে বিবৃতিও দিল। ৭১-এ যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা অবস্থান ব্যাখ্যা করবে এমন প্রত্যাশা এনসিপি এক বিবৃতিতে বলেছে। যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ৭১-কে বাংলাদেশের ভিত্তিমূল উল্লেখ করে বলেছেন, যদি কোনো গোষ্ঠী কোনো পক্ষ ৭১-কে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বুমেরাং হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা লেখক বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ফরহাদ মাজার স্পষ্টভাবে জামাতের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন। যুগান্তরে এক সাক্ষাৎকারে বলেছেন যে জামাতে ইসলামী নামে বাংলাদেশে রাজনীতি করা উচিত না, অর্থাৎ জামাতে ইসলামী নামেই রাজনীতি করা উচিত না জামাতে ইসলামী। এটা আমাদের এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা, বাংলাদেশের যে ইতিহাস, এটা কিন্তু তার বিরোধী। কেন? কারণ জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে সমর্থন করে নাই। ৭১-এ জামাতের ভূমিকার দিকে ইঙ্গিত করে সরকারের উপদেষ্টা এবং জুলাই বিপ্লবের আরেক মুখ্য সংগঠক মাহফুজ আলম সম্প্রতি একটি ফেসবুকে পোস্ট দেন, যেই বক্তব্যের পর জামাত শিবির মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়। মাহফুজ বলেছেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। তিনি আরো বলেছেন যে পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান বন্ধ করতে হবে। তো যাক, সবকিছু তীর কিন্তু জামাতকে লক্ষ্য করে। এর কারণটা কি? কারণটা হলো একটা পজিশন নেয়া। সেই পজিশনটা কি? যে বিএনপির পরে কার রাজনৈতিক অবস্থান হবে দ্বিতীয়, এটি হচ্ছে এখন মুখ্য বিষয়। এই টানাপোড়েনে শেষ পর্যন্ত রাজনীতির মেরুকরণের ভিন্ন চিত্র দেখা যেতে পারে। অনেকে বলছেন যে এনসিপি হয়তো শেষ পর্যন্ত বিএনপির দিকেই ঝুঁকবে এবং বিএনপি একটা হয় জোট, নির্বাচনী জোট অথবা আসন সমঝোতার মধ্য দিয়ে আগামী নির্বাচন করবে, যাতে তারা জাতীয় সরকার করবে। তবে জামাতে ইসলামী তার অবস্থান সংহত করেছে, এটা নিশ্চিত। সারা দেশব্যাপী তারা যেভাবে জনসভা করেছে, যেভাবে বক্তব্য দিয়েছে, ডাক্তার শফিকুর রহমান নারীর স্বাধীনতা, হিন্দুদের অধিকার, এসব বিষয় নিয়ে বলিষ্ঠভাবে বক্তব্য রাখার মধ্য দিয়ে তার একটা সাংগঠনিক অবস্থান এবং জামাতের সর্বস্তরে যে এখন একটা উজ্জীবন, সেটি কিন্তু যথেষ্ট বিএনপি পর্যন্ত চিন্তিত যে আগামী নির্বাচনে বিএনপি হয়তো বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। দর্শক, ইশরাক হোসেনকে নিয়ে রীতিমতো খেলছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা অন্তর্বর্তী সরকার। নির্বাচনী ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে মেয়র ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সেই অনুযায়ী গেজেটও প্রকাশ করছে। তারপরও তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকারও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। ইতিমধ্যে দুদিন নগরবাসী, ঢাকাবাসী, পুরনো ঢাকার নাগরিকরা বিক্ষোভ করেছে। মেয়র ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ভবন ঘেরাও করেছে, অবস্থান
ধর্মঘট করেছে। তারপর একটি অদ্ভুত কাণ্ড করেছে। দর্শক, সেই আলোচনা করব এবং কি তাদের ভূমিকা এবং কত বড় ন্যাক্কারজনক তাদের অবস্থান সেটি ফুটে উঠেছে, তা নিয়ে কথা বলবো এবং বিশ্লেষণ করব। তার আগে দর্শক অনুরোধ করছি যে ভয়েস বাংলার প্রতিবেদন এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই সেগুলো জানিয়ে আপনারা মতামত দেবেন এবং নিয়মিতভাবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ যে ঘটনা ঘটিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয়কে তারা চিঠি দিয়েছে যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা নিয়ে যে পরিস্থিতি, তার আইনগত ব্যাখ্যা চেয়েছে। আচ্ছা, এটা কি স্থানীয় সরকার মন্ত্রণালয় পারে? এটা তো কন্টেম্প্ট অফ কোর্ট যেটা বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করা। নির্বাচন কমিশন একটা সার্বভৌম প্রতিষ্ঠান, সেই সার্বভৌম প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে অগ্রাহ্য করা। সব শেষ হবার পর কিসের মতামত? এখন কাজ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে শপথ নিয়ে তাকে দায়িত্বটা বুঝিয়ে দেয়া। কেন এই গড়িমসি? এটা কি বিএনপি সরকার ক্ষমতায় আছে যে গড়িমসি করছে? এটা কি রাজনৈতিক সরকার? রাজনৈতিক সরকার তো না, এটা সবার আন্দোলনের একটা ফসল। তাহলে যেই আচরণগুলি করা হচ্ছে, মনে হচ্ছে যে সরকার একটা রাজনৈতিক পক্ষ, যেহেতু বিরোধী পক্ষের একজন নির্বাচিত হয়েছেন এবং তিনি আইনের মাধ্যমে জয়যুক্ত হয়েছেন, সুতরাং তারপরও টালবাহানা করা, ঠেকিয়ে রাখা, এই ধরনের মানসিকতা সাধারণত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল দলের সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে আচরণ করে। এখন কার্যত তেমনটাই হয়েছে। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তো শেখ হাসিনার আমলের যে নির্বাচনগুলো, অনেকগুলো রাজনৈতিক পক্ষ চ্যালেঞ্জ নিয়েছে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। 2018 সালেও সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু সেই নির্বাচনের ফলাফল তারা কেড়ে নিয়েছে বা নির্বাচনকে তারা জাল জালিয়াতির দিকে ঠেলে দিয়েছে। বিএনপি অংশগ্রহণ করেছে বলেই বোঝা গিয়েছিল যে সরকার জাল জালিয়াতি করে, দিনের ভোট রাতে করে। সেটা যেমন 2018 সালে করেছে, তেমনি মেয়র নির্বাচনের সময় 2 সিটির ক্ষেত্রেও একই কাজ করেছে, উত্তর এবং দক্ষিণে। তো এটা একটা নির্বাচনী লড়াই, সেই লড়াই করেছে বিএনপি। এরপর ন্যাক্কারজনকভাবে পরাজিত করানো হয় ইশরাক হোসেন এবং তাবিদ আওয়ালকে। ইশরাক হোসেন সেই ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু আদালতে তার এই বিষয়টি পেন্ডিং রেখেছে। সরকার পরিবর্তনের পর বা রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন ইশরাক হোসেন এবং তিনি রায় পেয়েছেন। এইরকম নির্বাচনী রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি আপিল করবে? আপিল করে বলবে যে না, মেয়র তাপস যেভাবে নির্বাচিত হয়েছে সেটাই ঠিক আছে? এই সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কি চায়? আপিল করুক। তা আপিল করা মানে কি? তার মানে যেটা ছিল সেটা সঠিক, অর্থাৎ ইশরাক হোসেন নির্বাচিত হয়েছেন, ওই নির্বাচন যে জাল জালিয়াতির মাধ্যমে প্রতিপক্ষের প্রার্থীকে পরাজিত করেছে, মানে সেটা সঠিক না। আপিল করা মানে তো সেটাই দাঁড়ায়। তো সেটি কি চাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকার? বিষয়টা কি তেমন দাঁড়াচ্ছে না? এখানে বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় এবং নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা সেই বিষয়ে আইন বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার মানে একটা দীর্ঘসূত্রতা, তারা জানে যে এই চিঠির কোনো বৈধতা নেই এবং এই চিঠি মানে হচ্ছে কন্টেম্প্ট অফ কোর্ট, সোজাসুজি বলা যায় আদালত অবমাননা করা। এখানে আইন মন্ত্রণালয়ের মতামতের কি আছে? যা মতামত, সিদ্ধান্ত, রায় সেটা তো মানে আদালত দিয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাচাই বাছাই করে সেটা গেজেটও প্রকাশ করেছে। এখন তার কিছু করার নেই, তারপরেও এই করার চেষ্টার মধ্য দিয়ে একটা হাস্যকর একটা অদ্ভুত কাণ্ড করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তাদের স্বরূপটা উন্মোচন করছে সবার সামনে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত মতামত প্রদান সংক্রান্ত শিরোনামে চিঠিটি বৃহস্পতিবার আইন বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয় ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে স্থানীয় সরকার আইন 2009 এর ধারা 6 অনুযায়ী
পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কিনা এই বিষয়ে আইন বিচার বিভাগের কাছে মতামত জানতে চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া চিঠিতে আরও বলা হয়, নির্বাচন ট্রাইব্যুনালে নির্বাচন কমিশনকে বিবাদী করে মামলা হলেও তা কমিশন প্রতিদ্বন্দ্বিতা করেনি। কেন করবে? প্রতিদ্বন্দ্বিতা করবে মানে মেয়রের তাপসের পক্ষে, তাপস মেয়রটা ঠিক আছে, এটা কি অদ্ভুত ব্যাপার। দেখেন, মামলায় একতরফা রায় হয়েছে, হ্যাঁ হবেই। তাহলে এখন বিএনপির যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদুর রহমান, তাদের ব্যাপারে যে রায় দিচ্ছে তার ব্যাপারে সরকার লড়বে, বলবে যে না, শেখ হাসিনার আমলে যে সমস্ত দণ্ড দেওয়া হয়েছে সেগুলি সঠিক আছে? অদ্ভুত ব্যাপার। বলছে এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন হয়েছে, অথচ বরিশাল সিটি কর্পোরেশনের পরাজিত মেয়র প্রার্থী একই ধরনের আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ হয়েছে। তো সেটা ওই ট্রাইব্যুনাল দেখেছে, তো ওইটা তার ব্যাপার। আদালত কোন আসামি কোন শাস্তি দেবে সেটা আদালতের নিজস্ব এখতিয়ার, এখানে তো কোনো হস্তক্ষেপ চলে না। একটা অদ্ভুত চিঠি দিয়ে পরিস্থিতিটাকে এমন করছে যে মনে হচ্ছে যে না, মেয়র তাপস ঠিক ছিল, কেন ফাইট করলো না ট্রাইব্যুনাল এবং কেন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো? এই উদ্দেশ্য মানে এটা কি আইন মানে সময়ক্ষেপণ করা, কোনোভাবেই যাতে ইশরাক মানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র না হতে পারে, এছাড়া আর কি বোঝার বাকি আছে? আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির প্রভাবশালী নেতা সিলেটের এম ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ এম ইলিয়াস আলীর মুক্তি মিলেছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের এই আশার কারণ জামাত নেতা মীর কাশেম আলীর পুত্র এবং জামাতের সাবেক আমির গোলাম আজমের পুত্র আয়নাগর থেকে ফেরত আসায় এই আশাটা বেড়ে চলেছে নেতাকর্মীদের মধ্যে। অনেকেই শুকরিয়া জানিয়ে পোস্ট দিচ্ছেন, সাধারণ মানুষের মুখে মুখেও চলছে আলোচনা। তবে সত্যি কি এম ইলিয়াস আলী ফিরে এসেছেন? এ ব্যাপারে ইলিয়াস আলীর ছেলে ও মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন এখনো তার বাবা ফেরেননি। তারা এ সময় গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ জানান। ইলিয়াস আলীর ছোট ছেলে এম লাবিব সেরা তার ফেসবুক আইডিতে লিখেন, আমার বাবা এম ইলিয়াস আলীর কোনো সন্ধান আমরা এখন পর্যন্ত পাইনি। দয়া করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। আপনারা দোয়া করুন তিনি যাতে খুব শীঘ্রই আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরে আসেন। কোনো সন্ধান পাওয়ার সাথে সাথেই আমরা অবশ্যই আপনাদের জানাবো। তার মেয়ে সায়রা ফেসবুকে লিখেন, তার বাবা ফিরে আসার খবরটি গুজব। তিনি লিখেন, মিথ্যে গুজব ছড়ানো বন্ধ করুন। আমার বাবা এম ইলিয়াস আলী এখনো নিরাপদে বাড়ি ফিরেননি, তাকে আপনারা প্রার্থনায় রাখুন। এদিকে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সহধর্মিণী তাহসিনা রশিদ লুনা। তবে বুধবার দুপুর পর্যন্ত তার ফিরে আসার বিষয়টি নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তার এবং ছাত্রদল নেতা দিনারকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সিলেট বিএনপি। আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ আমরা আরো অনেক নেতা সিলেট জেলায় আমরা এবং মহানগরে আমরা নেতাকে আমরা হারিয়েছি। হাসিনার রাজনৈতিক প্রসারের পরে যে সকল নেতা কর্মীরা গুম হয়েছে তাদের ফিরিয়ে দেওয়ার আজকে আমরা দাবি জানাচ্ছি। প্রসঙ্গত 2012 সালের 17 এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়ির চালক আনসার আলী। রাত 12টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। তখন গাড়িতে ছিলেন না ইলিয়াস আলী ও তার ড্রাইভার। এরপর থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির এই প্রভাবশালী নেতা। দীর্ঘ এক যুগেও তার নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন হয়নি। নিখোঁজ হওয়ার পর থেকে সিলেট বিএনপি নেতারা নানা প্রতিবাদ কর্মসূচি করে আসছেন। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।